হ্যালো ভিউয়ার্স, সকলকে অটোমোবাইল পাঠশালার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি পিয়াল বড়ুয়া, সিইও অ্যান্ড ইনস্ট্রাক্টর অফ অটোমোবাইল পাঠশালা। বন্ধুরা, আমরা ভেহিক্যাল ডাইনামিক্স সিরিজের প্রথম ভিডিওতে ট্র্যাকটিভ রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছিলাম। ট্র্যাকটিভ রেজিস্ট্যান্স ইন দ্য মিনস একটা গাড়ি যখন রাস্তায় চলে তখন ওই গাড়িটি কিছু বাধার সম্মুখীন হয়, যাদেরকে আমরা একসাথে ট্র্যাকটিভ রেজিস্ট্যান্স বলে থাকি। অ্যান্ড এই ট্র্যাকটিভ রেজিস্ট্যান্স গাড়ির পাওয়ার লসের জন্য অন্যতম একটি বড় রিজন বা কারণ। আজকে আমরা ট্র্যাকটিভ রেজিস্ট্যান্সের অন্যতম একটি রেজিস্ট্যান্স, টাইপ অফ এ রেজিস্ট্যান্স, যেটাকে আমরা রোলিং রেজিস্ট্যান্স বলে থাকি, এই রোলিং রেজিস্ট্যান্সের আমরা পার্ট 1 নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা যেমনটা বলেছিলাম যে গত ভিডিওতে আমরা ট্র্যাকটিভ রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছি। ট্র্যাকটিভ রেজিস্ট্যান্সের মধ্যে যেমন আজকে আমরা রোলিং রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো, এছাড়াও আমরা কথা বলেছিলাম গ্রেডিয়েন্ট রেজিস্ট্যান্স নিয়ে। অর্থাৎ একটা গাড়ি যখন ঢালুতে ড্রাইভ করা হয় তখন যে রেজিস্ট্যান্স বা রেজিস্টিভ ফোর্স গাড়িকে এক্সপেরিয়েন্স করতে হয় তাকে গ্রেডিয়েন্ট রেজিস্ট্যান্স বলে। অ্যান্ড গাড়ি যখন বাতাসের বাধা পেয়ে থাকে বা বাতাসের ড্র্যাগের কারণে যে ফোর্সটা বাধা হিসেবে একটা গাড়ি পায় তাকে অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্স বা এয়ার রেজিস্ট্যান্স বলা হয়। তো আজকে আমরা রোলিং রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব। বন্ধুরা, রোলিং রেজিস্ট্যান্স আসলে কি? রোলিং রেজিস্ট্যান্স ব্যাখ্যা করতে হলে আমাদের সিম্পলি একটা বিষয় প্রথমে বুঝতে হবে। সেটা হচ্ছে, একদম সিম্পল ভাষায়, একটা চাকা যখন রোলিং করে, রোল করতে চাকাটা যে বাধার সম্মুখীন হয় তাকে রোলিং রেজিস্ট্যান্স বলে। তো একটা বিষয় খুবই সিম্পলি আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে রোলিং রেজিস্ট্যান্স বেশি হলে আমাদের চাকার যে রোলিং বা চাকার যে রোটেটিং যে ইন্টেন্সিটি সেটা কম হবে, অর্থাৎ রোটেশন কম হবে। অ্যান্ড রোলিং রেজিস্ট্যান্স যদি কম হয় তাহলে রোটেশন বেশি হবে। এটা হচ্ছে খুব সিম্পলি আমরা লজিক্যালি আমরা বুঝতে পারি। তো রোলিং রেজিস্ট্যান্স হচ্ছে একটা চাকা যখন রোলিং করে তখন সে যে রেজিস্ট্যান্সের সম্মুখীন হয়, যে রেজিস্টিভ ফোর্সের সম্মুখীন হয়, যা তাকে রোলিং করতে বাধা প্রদান করে, তাকে রোলিং রেজিস্ট্যান্স বলে। তো আমরা এখানে একটা ডেফিনিশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইট ইজ সামথিং দ্যাট প্রোভাইডস রেজিস্ট্যান্স টু রোল এ হুইল। অর্থাৎ একটা হুইলকে রোল করতে যে রেজিস্ট্যান্স দিয়ে থাকে। আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে একটা চাকার রোলিং ডিরেকশন হচ্ছে এই দিক দিয়ে, বাট রোলিং রেজিস্ট্যান্স হচ্ছে তার বিপরীত দিকে, যা আসলে তার রোলিংকে বাধাগ্রস্ত করে। বাট আমরা যদি একটু প্রিসাইসলি জানতে চাই, আমরা যদি আরেকটু গভীর থেকে জানতে চাই আসলে রোলিং রেজিস্ট্যান্স কি, তাহলে আমাদের এই সংজ্ঞা থেকে জিনিসটা আমরা বুঝতে পারবো। ইট ইজ অ্যান অপোজিট টর্ক। ইয়েস, টর্ক সম্পর্কে আপনারা কম বেশি অনেকেই জানেন। টর্ক হচ্ছে টুইস্টিং ফোর্স। অর্থাৎ একটা চাকা রোল হতে যেই টর্ক দরকার, ঠিক রোলিং রেজিস্ট্যান্স হচ্ছে তার উল্টো একটা টর্ক, অর্থাৎ চাকার রোলিং এর দিকের উল্টো টর্ক, দ্যাট ডেভেলপস ফ্রম দি রিঅ্যাকশন ফোর্স ডিউ টু টায়ার ভিস্কো-এলাস্টিক এফেক্ট। অর্থাৎ টায়ারের একটা ধর্ম রয়েছে যাকে ভিস্কো-এলাস্টিসিটি এফেক্ট বলা হয়। এই ভিস্কো-এলাস্টিসিটি এফেক্ট থেকেই কিন্তু এই অপোজিট টর্ক বা বিপরীত দিক থেকে চাকার রোলিং এর বিপরীত দিকে টর্কটা জেনারেট হয়। মোর রোলিং রেজিস্ট্যান্স মিন্স লেস রোলিং অফ হুইল। অর্থাৎ রোলিং রেজিস্ট্যান্স যদি বেশি থাকে তাহলে চাকার রোলিং কম হবে। কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে আমাদের প্রথম দিকের কথার সাথে, সেটা হচ্ছে লেস রোলিং রেজিস্ট্যান্স মিন্স লেস ব্রেকিং এফেক্ট। ইয়েস, রোলিং রেজিস্ট্যান্স যদি কম থাকে তাহলে কিন্তু ব্রেকিং এফেক্টটাও কম হয়। আসলে এটা কেন হয়ে থাকে সেটা জানার জন্য আমাদের প্রথমে ইলাস্টিসিটি সম্পর্কে জানতে হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা বল যেটা ইলাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই বলটাকে যখন স্ট্রেচড করা হচ্ছে, অর্থাৎ যখন তাকে ফোর্স দেওয়া হচ্ছে, তখন তার আকারের পরিবর্তন হচ্ছে, যেটাকে আমরা বলছি ডিফরমেশন হচ্ছে। আবার যখন ফোর্স সরিয়ে ফেলা হচ্ছে, অর্থাৎ স্ট্রেস নিয়ে ফেলা হচ্ছে, তখন কিন্তু বাই দ্য এফেক্ট অফ ইলাস্টিসিটি বলটা আবার আগের শেপে চলে আসছে। এটা হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়ালের ধর্ম।
অ্যান্ড যখনই আমরা কোনো ইলাস্টিক ম্যাটেরিয়ালকে ফোর্স দেই তখন ম্যাটেরিয়ালটার যে শেপের পরিবর্তন হয়, আকারের পরিবর্তন হয়, তাকে আমরা স্ট্রেইন বলে থাকি। আমরা যদি একটা ইলাস্টিক ম্যাটেরিয়ালের আমরা যদি স্ট্রেস স্ট্রেইন কার্ভ দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে যত স্ট্রেস আমরা দিচ্ছি ততই কিন্তু স্ট্রেন হচ্ছে, যত স্ট্রেস দিচ্ছি ততই কিন্তু স্ট্রেন হচ্ছে, দ্যাটস মিন ডিফরমেশন হচ্ছে। আবার স্ট্রেস যদি আমরা নিয়ে ফেলি তাহলে এটা আবার স্ট্রেইন কমে যাবে অ্যান্ড ম্যাটেরিয়ালটি আবার আগের শেপে চলে আসবে। বাট ভিসকো-ইলাস্টিক পদার্থগুলো বা ম্যাটেরিয়ালগুলো ভিন্ন ধর্মী আচরণ করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভিসকো-ইলাস্টিক ম্যাটেরিয়াল, এটাকে আমরা সোফার কুশন বা ফোম বলতে পারি। আমরা যখন স্ট্রেস দিচ্ছি তখন এটা কিছু ডিফরমেশন হয়েছে, অর্থাৎ শেপ পরিবর্তন হয়েছে, বাট সেই শেপ যখন আমরা স্ট্রেস নিয়ে ফেলছি সেটি তার আগের শেপে আসতে মোটামুটি একটা সময় নিচ্ছে। অর্থাৎ আমরা স্ট্রেস নিয়ে ফেললেই, অর্থাৎ আমরা ফোর্স অ্যাপ্লিকেশন করা বন্ধ করে দিলেই কিন্তু সাথে সাথে সে তার আগের অবস্থানে ফিরে আসবে না, এখানে কিছু টাইম নিবে। তো এটাকে যদি আমরা একটা কার্ভে যদি আমরা এটা ডেমনস্ট্রেট করি, আমরা যখন স্ট্রেস দিচ্ছি ইউজুয়ালি স্ট্রেনের কারণে তার ডিফরমেশন হচ্ছে, অর্থাৎ স্ট্রেনও বাড়ছে স্ট্রেসও বাড়ছে, স্ট্রেস বাড়াচ্ছে স্ট্রেন বাড়ছে। আমরা যদি স্ট্রেসটা নিয়ে ফেলি তাহলে কি হবে, ইলাস্টিক পদার্থের ক্ষেত্রে কার্ভটা কিন্তু সেম থাকবে, রাইট? অর্থাৎ স্ট্রেন আস্তে আস্তে কমে যাবে আমরা যখন ফোর্স নিয়ে ফেলবো। বাট ভিসকো-ইলাস্টিক পদার্থের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। স্ট্রেস নিয়ে ফেললে কিছুটা স্ট্রেন কিন্তু থেকে যায়, যে স্ট্রেনটা আমরা বলছি এতটুকু পরিমাণ স্ট্রেন। আপনারা ফিজিক্যালি এই অ্যানিমেশনের মধ্যেও দেখতে পাচ্ছেন যে ফোর্স আমরা যখন হাতের মাধ্যমে আমরা যখন ফোর্সটা নিয়ে ফেললাম, ফোর্স দেওয়ার পর যখন আমরা ফোর্সটাকে উইথড্র করলাম, কিন্তু সাথে সাথে কিন্তু সে তার আগের ফরমেশনে ফিরে আসেনি। এটাই হচ্ছে ভিসকো ইলাস্টিসিটি এফেক্ট। এখন এই ভিসকো ইলাস্টিসিটি এফেক্ট কিন্তু টায়ারের মধ্যেও থাকে, বিকজ টায়ারের ম্যাটেরিয়াল বা কম্পোনেন্ট এই ভিসকো ইলাস্টিসিটি এফেক্টের জন্য দায়ী। তো এখন আমরা দেখবো যে এই ভিসকো-ইলাস্টিসিটি এফেক্ট কিভাবে অপোজিট টর্কে জেনারেট করে, বা যেটাকে আমরা আলটিমেটলি রোলিং রেজিস্ট্যান্স বলছি। বন্ধুরা, আমরা সবাই জানি যে টায়ারের উপর যে ওয়েট থাকে, অর্থাৎ গাড়ির বডির ওয়েট, প্যাসেঞ্জার ওয়েট, সবকিছু কিন্তু আলটিমেটলি টায়ারের উপর এসেই এক্সার্ট হয়। ফ্রেন্ডস, আমরা ধরে নিই যে এই হুইলটা এই দিক দিয়ে রোলিং করছে, অর্থাৎ হুইলটার মুভমেন্ট এই দিক দিয়ে, এবং রাস্তার সাথে টায়ারের যে কন্ট্যাক্ট পেজ, অর্থাৎ রাস্তার সাথে কন্ট্যাক্ট পেজ আমরা এখানে দেখতে পাচ্ছি আঁকা হচ্ছে, ঠিক এতটুকু জায়গা পরিমাণ রাস্তার সাথে টায়ারের কন্ট্যাক্ট পেজ। এখন আমরা জানি যে প্রত্যেক ফোর্সের একটা রিয়েকশন ফোর্স আছে, অর্থাৎ একটা রিয়েকশন আছে। তো সেই হিসাবে আমাদের রিয়েকশন ফোর্সটা একেবারে সিমেট্রিক্যালি এই জায়গায় থাকার কথা, ইন দ্য মিডল পয়েন্ট। বাট ডিউ টু ভিসকো এলাস্টিসিটি এফেক্ট, অর্থাৎ ডিফরমেশনের পরে যখন আবার ফরমেশন হতে থাকে, যেহেতু টায়ারটা কন্টিনিউয়াস রোলিং এ থাকে, তাই এই জায়গাটা কন্টিনিউয়াস ডিফরমেশন হতে থাকে, দ্যাটস মিন কন্টাক্ট প্যাচের এই জায়গাটা। যখনই ডিফরমেশন, যখনই স্ট্রেস চলে যায়, অর্থাৎ যখনই এই পোর্শনটা আমরা ধরে নিই যে রোলিং করে উপরের দিকে চলে যাবে, তখনই কিন্তু যে পরিমাণ ডিফরমেশন হলো, ঠিক ভিসকো ইলাস্টিসিটি এফেক্টের কারণে আগের পজিশনে আসতে কিন্তু যথেষ্ট সময় লাগবে, যে কারণে রিঅ্যাকশন ফোর্সটা অ্যাকচুয়ালি শিফট হয়ে একটু সরে যায়। যেহেতু একটু সরে যায়, অর্থাৎ যেদিকে রোলিং মিডল পয়েন্ট থেকে একটু সামনের দিকে সরে যাচ্ছে, এই ফোর্সটা একটা রিঅ্যাকশন টর্কের বা একটা অপোজিট টর্কের সৃষ্টি করছে, যেটাকে আমরা অপোজিট টর্ক বলে থাকি, অর্থাৎ যেটা রোলিং এর বিপরীতে কাজ করে। তো যেহেতু রোলিং এর দিকে একটা টর্ক কাজ করছে এন্ড রোলিং এর বিপরীত দিকে আরেকটা টর্ক কাজ করছে, স্বভাবতই এই টর্কটা কি করবে, যেটা রোলিং টর্ক তাকে বাধা দিবে, এন্ড বাধা দিলে আলটিমেটলি পাওয়ার লস হবে ভেহিকেলের, এবং যাকে অ্যাকচুয়ালি আমরা রোলিং রেজিস্ট্যান্স বলছি। অনেকের একটা মিসকনসেপশন থাকে যে রোলিং রেজিস্ট্যান্স হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশন ফোর্স, ইটস এ পার্ট,
বাট ফ্রিকশন ফোর্সই কিন্তু রোলিং রেজিস্ট্যান্স নয়। রোলিং রেজিস্ট্যান্স সম্পূর্ণ এটা টায়ারের একটা নিজস্ব ধর্ম, এবং এটার পেছনে কারণটা হচ্ছে ভিস্কো এলাস্টিসিটি এফেক্ট। আমরা এটা এক্সেলারেশনের সময় দেখলাম, অর্থাৎ যখন ভেহিকেল সামনের দিকে মুভ করবে, যখন চাকা সামনের দিকে মুভ করবে, তখন আমরা এটার ফেনোমেনাটা দেখলাম। এখন আমরা ব্রেকিং এর সময় অ্যাকচুয়ালি রোলিং রেজিস্ট্যান্স কিভাবে সাহায্য করে সেই জিনিসটা দেখব। বন্ধুরা, এখন আমরা কনসিডার করে নিই যে গাড়িটা চলতে চলতে হঠাৎ করে ব্রেক করবে। ব্রেক করলে যেটা হবে সেটা হচ্ছে ডিউ টু ব্রেকিং এফেক্ট, চাকার যেদিক দিয়ে রোলিং করছিল, অর্থাৎ আমরা এদিক দিয়ে রোলিং করছিল কনসিডার করেছিলাম, তার বিপরীত দিকে অ্যাকচুয়ালি চাকাকে ফোর্স দেয়া হবে। অর্থাৎ সোজা খুব সিম্পল ভাষায় বলতে গেলে এখন উল্টো দিকে রোলিং করানোর, রোলিং যদিও বা প্র্যাকটিক্যালি হচ্ছে না, বাট উল্টো দিকে গাড়ি নিজেই টর্ক দিবে যেন চাকাটি থেমে যায়। এখন সেই ক্ষেত্রে রোলিং রেজিস্ট্যান্স কিন্তু আমরা যেভাবে বলেছিলাম যে রিঅ্যাকশন ফোর্স অ্যাক্সেলারেশনের সময় এদিক দিয়ে সরে আসে, ঠিকভাবে ব্রেকের সময় তার উল্টো দিকে, অর্থাৎ এই দিক দিয়ে একটু সরে আসবে রিঅ্যাকশন ফোর্সটা। অ্যান্ড এই রিঅ্যাকশন ফোর্সের কারণে এখন যে টর্কটা জেনারেট হবে সেটা ঠিক উল্টো দিকে হবে। And এই কারণেই আমরা খুব দ্রুত আমাদের গাড়িকে ব্রেক করে থামাতে পারি। দ্যাটস মিন ইটস ওয়ান অফ এ রিজন। অর্থাৎ এখন রোলিং রেজিস্ট্যান্স উল্টো দিকে কাজ করছে, অ্যান্ড এটা হেল্প করছে গাড়িকে থামানোর জন্য। সো এই রোলিং রেজিস্ট্যান্সই অ্যাকচুয়ালি ব্রেকিং ফোর্স হিসেবে আলটিমেটলি টায়ারের কন্ট্যাক্ট প্যাচে সাহায্য করে। তো ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে রোলিং রেজিস্ট্যান্সের আমরা একটা বেসিক জিনিস বা রোলিং রেজিস্ট্যান্সের পেছনের যে কারণটা সেটা জানতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা রোলিং রেজিস্ট্যান্সকে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।